খুব দুঃখের সঙ্গে বলছি এবং দুর্ভাগ্য হলেও সত্য, একদিকে বৃষ্টি হয়েছে, অন্যদিকে প্রায় ২৭,০০০ লক্ষ, ভালো করে সংখ্যাটা শুনুন কত জল ছেড়েছে, ২৭,০০০ লক্ষ কিউবিক মিটার। আবার বলছি কেউ ভুল করবেন না, ২৭,০০০ বলে দেবেন না, ২৭,০০০ লক্ষ মেট্রিক টন কিউবিক মিটার, ২৭,০০০ লক্ষ কিউবিক মিটার, ২৭,০০০ লক্ষ কিউবিক মিটার জল ছাড়া হয়েছে ১৮ই জুন থেকে আজ পর্যন্ত। কেউ নিজেকে বাঁচাবার জন্য জল ছেড়ে দিয়ে খালাস হয়ে যাচ্ছে, কিন্তু নিজেদের যে দায়বদ্ধতা এবং দায়িত্ব, ১৫ বছর ধরে আমরা লড়াই করছি, ১৪ বছর ধরে, কিন্তু লড়াইয়ের কোনো ফল পাওয়া যাচ্ছে না। আমাদের এখান থেকে টিম গেছে, অনেকবার দেখা করে এসছে, ইরিগেশন ডিপার্টমেন্ট বারবার বলেছে, আমি নিজে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি, ইরিগেশন ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি, আমরা আমাদের ইস্টার্ন রিজিয়নের মিটিংগুলোতে আলোচনা করেছি, নীতি আয়োগের মিটিংগুলোতে আলোচনা করেছি, কিন্তু কিছুতেই কথা কানে যাচ্ছে না। জনগণের যে ক্ষতি হচ্ছে, আসাম বন্যার ত্রাণের টাকা পায়, বাংলা পায় না, বাংলা শুধু জল ছেড়ে দিয়ে বন্যা করে দিয়ে খালাস, আর তারপর ভোটের অঙ্ক অন্য কথা বলবে, তখন সময়টা অন্য হয়ে যায়। আমি এটা বলতাম না, কিন্তু বাধ্য হয়ে বলছি, ভোটের অপর কাজ জনগণের সেবা করা, সেবার পরিবর্তে জনগণের পরিষেবা না দিয়ে নিজেদের পরিষেবা করছে। আমি সরি টু সে। এবং তাই ডিএমএসপিতে যেটা আমি বলতে চাই যে আপনারা এখন থেকে দেখুন, যেগুলো লো ল্যান্ড আছে, কাঁচা মাটির ঘর আছে, যেটা সিএস আপনাদের অলরেডি বলেছেন, যেখানে পুকুর বেশি আছে, মানে ওই স্রোতের জল আসছে, তার অন্তত বেশ কিছুটা জুড়ে, 1 কিলোমিটার 2 কিলোমিটার জুড়ে, কারণ যে রেটে জল ছাড়া হচ্ছে, কোন দিন আগে তো বামফ্রন্ট আমলে আমি দেখেছি রাত্রিবেলায় জল ছেড়ে দিয়ে মানুষ ভাসিয়ে দেওয়া হতো, কাউকে উদ্ধার করা হতো না, মানুষ মারা যেত, শয়ে শয়ে মানুষ মারা গেছে। আমরা এখন মনিটরিং করি বলে এটা লক্ষ্য রাখি, কিন্তু আমাদের কাজ হচ্ছে, আগেরবারও পুলিশ আমাকে খুব হেল্প করেছে ব্যাপারে। এখন থেকে ডিএমএসপিদের বলবো, সব বিডিওকে, আইসিতে, ওসিদের, কমিশনারকে, অল যারা অ্যাডমিনিস্ট্রেশনের অফিসার আছে, মেবি সিভিক আর পুলিশ, সবাইকে মাইকিং করে লো ল্যান্ডে যারা আছে তাদের সেন্টার ক্রিয়েট করে, আশেপাশে যে বাড়ি আছে, রিলিফ সেন্টার আমরা কিছু কিছু অঞ্চলে করেছি, অনেকগুলো করেছি, কিন্তু যে যে অঞ্চলে রিলিফ সেন্টার নেই, সেখানে আশেপাশে পাকা বাড়ি কি আছে গভর্নমেন্টের দেখে নিন, দেখে নিয়ে সেখানে তাদের নিয়ে এসে রাখুন এবং তাদের রিলিফ দিন, যতদিন পর্যন্ত তারা বাড়ি ফিরতে না পারবে এবং বাড়ি ফিরলেও স্বাভাবিক জীবনযাত্রা পূর্ণ করতে না পারবে, ততদিন কিন্তু আমাদের রিলিফ ওয়ার্কটা চালিয়ে যেতে হবে। রিলিফ ম্যাটেরিয়ালসের যাতে কোনো রকম অসুবিধে না হয়, হেলথ সেক্রেটারি এখানে আছে, আমি বলবো যে সাপে কাটার ওষুধ যেটা ভেনাম বলো মনে হয় তোমরা, অ্যান্টিভেনাম, এই ওষুধটা যাতে পর্যাপ্ত পরিমাণে ক্যাম্পে এবং জল প্লাবিত এলাকাগুলোতে থাকে, সেটার জন্য স্পেশাল কেয়ার নিতে হবে। বিদ্যুতের খুঁটিগুলো যাতে ইলেকট্রিকিউটেড না হয়ে যায়, বিদ্যুৎ দপ্তর থেকে একটা প্রচারও দরকার, আপনারা সোশ্যাল নেটওয়ার্কে প্রচার করুন ডিজিটাল করে, যে দয়া করে বর্ষার সময় ভেজা হাতে কেউ বিদ্যুতের খুঁটিতে হাত দেবেন না, বা ঝড় বৃষ্টি চলাকালীন গাছের তলায় দাঁড়াবেন না, এবং সিএসসিকেও অ্যালার্ট করতে হবে, বিদ্যুৎ দপ্তরকে অ্যালার্ট করতে হবে যাতে কোনো ইনসিডেন্ট না হয়, অ্যাক্সিডেন্ট না হয়, তার পরিপূর্ণ মনিটরিং করতে হবে। মনিটরিং চলবে এখন।
স্বাস্থ্য দপ্তরকে পর্যাপ্ত পরিমাণে ডায়রিয়ার মেডিসিন, সাপে কাটার মেডিসিন, জ্বরের মেডিসিন, বৃষ্টিতে ভিজলে ইনফ্লুয়েঞ্জা হয়, যাতে কোনো রকম কোনো অসুস্থ মানুষ না হয় সেদিকটা দেখতে। ডিজাস্টার ডিপার্টমেন্টকে বলবো, একটা টার্পোলিন দিয়ে দিলাম 25 জন বাড়িতে লোক, এটা না দেখে, টার্পোলিনের অভাব না দেখে, বা এক্ষুনি প্রয়োজন করে বেশি টার্পোলিনের অর্ডার দেওয়া সুস্বাস্থ্যকর নয়। যতটা প্রয়োজন, দেখুন ডিএমদের কাছে যে জেলাগুলো বিশেষ করে বন্যা প্লাবিত হয়, জল প্লাবিত হয়, সেই জেলাগুলোতে যেন পর্যাপ্ত পরিমাণে টার্পোলিন, জামা কাপড়, ফুড, মেডিসিন, জল, পানীয় জল ইত্যাদি থাকে, তার ব্যবস্থা করা। কারণ পুকুরগুলো এই সময় জল পড়ে যায়, ওই জল ফেলে ডায়রিয়া হয়। পিএইচি থেকেও না সব জায়গায় দরকার হলে ওয়াটার ভ্যান টাইপ যেটা রেখে জল পড়ে, সেই সমস্তগুলোর ব্যবস্থা করতে হবে। ইরিগেশন ডিপার্টমেন্টকে বলবো যে ছোটোখাটো কাজগুলো করা যায় বর্ষার মধ্যেও, জীবনে ঝুঁকি নিয়ে নয়, সেগুলোকে দেখে নিতে। এবং আমি তো বারবার বলছি ম্যানগ্রোভ এবং ঘোড়া গাছ নাকি একটা বলে ভেটিভার গাছ, এই দুটোতে কিন্তু নদী ভাঙন অনেকটা হয়। আমরা 5 কোটির ওপর ম্যানগ্রোভ অলরেডি লাগিয়েছি, কিন্তু ভেটিভার গাছটাও লাগানো উচিত, যাতে বিশেষ করে এই সমস্ত জলগুলো, অবশ্য এই যা জলের স্রোত, একে আটকানো খুব মুশকিল। ঘাটাল মাস্টার প্ল্যান যতদিন কমপ্লিট না হচ্ছে, কিছু কিছু কাজ শুরু হয়েছে, কিন্তু আশা করি 2 বছরের মধ্যে কাজটা এমার্জেন্সি ভিত্তিতে করে দিলে অনেকগুলো লক্ষ লক্ষ মানুষ অনেকটাই উপকার পাবেন। এছাড়াও আমরা 5.5 লক্ষ জল ধরো পুকুর কেটেছি, 500 চেক ড্যাম করে দিয়েছি, এবং লোয়ার দামোদর বেসিন যে প্রজেক্ট আমাদের, তাতেও ওয়ার্ল্ড ব্যাংকে, তাতেও আমরা প্রায় 2,500 কোটি টাকার প্রজেক্ট করেছি, যার ফলে কিছু সুইচ গেট, যার ফলে কিছু এলাকা উঁচু করা, এবং যার ফলে কিছু আরও কিছু কাজ করা হয়েছে, যাতে যে জলটা আরও বেশি করে হতে পারত সেটা অন্তত কিছুটা কমেছে। কিন্তু যেহেতু এবারে জলটা বেশি ছাড়ছে, সেহেতু আমি বলবো এখন থেকে ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ হচ্ছে। এখন তো পিডব্লিউডি কাজ করতে পারে না বর্ষার জন্য, এখন তো অন্য ডিপার্টমেন্টেও যারা মেটেরিয়াল মানে বিশেষ করে ইনফ্রাস্ট্রাকচারের কাজ করে এই সময়টা করতে পারে না, কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট এই সময়টা গাছ লাগাতে পারে, গাছের কাজটা করতে পারে, তারা আরও বেশি করে যেন করে এই এলাকাগুলো বিশেষ করে দেখে নিই। মেদিনীপুর ওয়েস্ট, বিশেষ করে ঘাটাল ব্লক, কেশপুর ব্লক, ওখানে ঘাটালের পাশেই চন্দ্রকোনা আছে, হুগলি এবং মিদনাপুর পশ্চিমের মাঝামাঝি, একদিকে খানাপুর, একদিকে গোঘাট, একদিকে জয়রামবাটি কামারপুকুর, অন্যদিকে চন্দ্রকোনা, ঘাটাল তার পাশে কেশপুর, মেদিনীপুর থেকে মানে মেদিনীপুরের দিকে যেতে, প্লাস পাঁশকুড়া ইস্ট, ওটা মেদিনীপুর ইস্ট ডিস্ট্রিক্টে পড়ে, এবং মেদিনীপুর শহরের আশেপাশেও কিছু অংশ। ঝাড়গ্রাম জেলা জলে প্লাবিত হয়, যেগুলোর মধ্যে থ্রু দিয়ে জলগুলো আসে, বাঁধগুলো আছে, বিশেষ করে বাঁকুড়া জেলা, মেদিনীপুর ওয়েস্ট জেলা, মেদিনীপুর ইস্টের কিছুটা, বাঁকুড়া ম্যাক্সিমাম, মেদিনীপুর ওয়েস্ট ম্যাক্সিমাম, ঝাড়গ্রাম ম্যাক্সিমাম, হাওড়া উলুবেড়িয়া সাব ডিভিশন, এছাড়াও হুগলি, খানাকুল, গোঘাট, জয়রামবাটি, কামারপুকুর, এই অঞ্চলগুলো জলে ভেসে যায়। এছাড়াও কিছু টাউন এরিয়া আছে যেখানে জল জমে যায়, মিউনিসিপ্যালিটি, সেখানেও মিউনিসিপ্যালিটিকে দেখতে হবে পাম্পে করে জলটা ওসব বের করবে, জায়গাটা পাবে তবে তো। আমি তো আস্তে আস্তে দেখছিলাম গঙ্গা পুরো ভরপুর টপটপে, এরপরে যদি পূর্ণিমা বা অমাবস্যা আসে আর যদি হাই টাইড হয়, তাহলে প্রবলেমটা আরও বাড়বে।
সুতরাং এখন থেকে প্রিকশন নিয়ে প্রত্যেক ভিডিও অবশ্য মাইকিং করা, জীবনের ঝুঁকি নেবেন না, আমাদের রিলিফ ক্যাম্পে আসুন। আগে রিলিফ ক্যাম্পগুলো আইডেন্টিফাই করা, এলাকা ওয়াইজ, পুলিশকেও বলবো এলাকা ওয়াইজ আইডেন্টিফাই করা। আগের বার আমি দেখেছিলাম, আমি শুনেছিলাম, আমি গেলাম ঘাটালে, দুজন এডিএম এর মধ্যে একজন এডিএম গল্প করছে, শুনছেই না কি বলছে মানুষ, মানুষের কাছে কি শোনো কি প্রবলেম। আর পুলিশ আগেরবারে আমাকে রিলিফ ওয়ার্কে অনেকটা সাহায্য করেছিল তাদের নিজেদের থেকে, তাদের নিজেদের ওয়েলফেয়ার প্রোগ্রাম থেকে। এবারেও আমি বলবো ঘাটাল এবং খানাকুল এবং ঝাড়গ্রাম আর পাঁশকুড়ার যে জায়গাটা জল অনেক বেশি জমে, আমি যেটা আগের বার গিয়েছিলাম, এটা দেখে নিই। উত্তরবঙ্গেও ডিএমদের বলবো যদি সেরকম পরিণতি হয়, আমি অবশ্য সকালে কুচবিহারের ডিএমের কাছে জেনেছি যে এখনো সেভাবে কিছু হয়নি, কিন্তু হবে না বলে ওতে কত করবে। সুতরাং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তরবঙ্গের বিভিন্ন দিক আছে, মালদাতেও অনেক জল জমে, মুর্শিদাবাদেও অনেকটা জমে, পরাক্কা ব্যারেজ আছে এবং পাটনা নদীর থেকে জলটা আসে এবং এরা অনেক সময় নিজেদের বাঁচাবার জন্য নানা রকম ভাবে জল ছেড়ে দেয়। আমি সেটা আর বলবো না, খারাপ কাজ সেটাকে নিয়ে সব ডিএমদের অ্যালার্ট থাকতে হবে, এসপিদের অ্যালার্ট থাকতে হবে। ডিজাস্টার ডিপার্টমেন্ট আমি সিএসকে বলবো ইমিডিয়েট এই জেলাগুলোতে যেখানে জলপ্লাবনে ডিবিসি, মালথন, পঞ্চায়েত, পাঞ্চেত থেকে শুরু করে বর্জরাতেও যেমন খুব হয়, বাঁকুড়ার বিভিন্ন জায়গায় হয়, ঝাড়গ্রামের সব জায়গাতেই প্রায় হয়, মেদিনীপুর ওয়েস্টের অনেকগুলো জায়গায় হয়, মেদিনীপুর ইস্টে কিছুটা জায়গায় হয় এবং উলুবেড়িয়ার জায়গাগুলো, এখানে দীপা আছে, অন্তরা আছে, পশ্চিম মেদিনীপুরের ডিএম আছে, পূর্ব মেদিনীপুরের ডিএম আছে, বাঁকুড়ার ডিএম আছে, উত্তরবঙ্গের ডিএমরা সব জায়গায় সব জেলারই আছে। যেখানে মনে করবে জল জমছে, জলের ব্যাপার আছে, মানুষকে সাহায্য করবার জন্য মানুষ আপনাকে বলবে না, আপনাকে মানুষের সাথে যোগাযোগ রেখে সাহায্য করতে হবে। এবং এগুলো দেখার জন্য আমি সিএসকে বলবো প্রতি জেলায় 3 জন করে প্রিন্সিপাল সেক্রেটারিকে, যেখানে প্রিন্সিপাল সেক্রেটারি প্রবলেম আছে সেখানে সেক্রেটারিকে দিয়ে দিই, কারণ কয়েকটা ডিপার্টমেন্ট এমার্জেন্সি আছে যারা অনেক সময় জায়গা ছাড়তে পারেন, তার নেক্সট ম্যানকে দিয়ে দিই, দিয়ে একটা করে টিম এই জেলাগুলোতে যেন এখন 7 দিন বসে থাকে যতক্ষণ বর্ষা আর রিলিফের কাজ সেটেল না হচ্ছে পুরোপুরি। আমি পুলিশকেও বলবো তাদের শ্রাবণী মেলা আছে সামনে, 21শে জুলাইও আছে, আরো অন্যান্য প্রোগ্রাম আছে, সবকিছুকে মাথায় রেখে মানুষের যাতে কোনো অসুবিধে না হয় সেদিকটা নজর দিয়ে এবং রিলিফ ওয়ার্ক তারা যেভাবে করে সেটা করবে। আর মিনিস্টাররাও আমি জানি 21শে জুলাই তাদের কাজ আছে, কিন্তু তা সত্ত্বেও যে যে জেলায় প্রতিবার যারা যান এবং দেখে রাখেন তাদেরকেও বলবো লোকাল যারা জনপ্রতিনিধি আছেন তাদের নিয়ে ডিএমকে কোঅপারেশন করুন, বিডিওদের কোঅপারেশন করুন, পুলিশদের কোঅপারেশন করুন। আমি বেশি পেলাম না ও বেশি পেয়ে ওটা দেখার টাইম এখন নয়, মানুষকে সাহায্য করতে হবে, কোনো অভিযোগ আমি কারোর বিরুদ্ধে শুনতে চাই না। আর 2 হচ্ছে মিডিয়াকেও বলবো পজিটিভ রোল প্লে করতে, অযথা আতঙ্ক ছড়াবেন না, চেষ্টা করবেন মানুষের পাশে থাকতে। কখনো কখনো দায়বদ্ধতা, সমাজের দায়বদ্ধতা আমাদের ঘাড়ে এসে পড়ে, যখন মানুষকে বিপদে না ফেলে মানুষের ব্যাপারটা বুঝতে হয়। যদি আপনাদের কাছেও কোনো ইনফরমেশন থাকে আপনারা দয়া করে অ্যাডভান্স জেলার ডিএমদের দেখে নিন, ধরে নিন বা এসপিদের জানিয়ে দিন,
ডিআরএসপিদেরও বলবো ইনফরমেশনগুলো দিয়ে ক্রস চেক করুন। আমাদের এখানেও সরাসরি মুখ্যমন্ত্রী যে পোর্টাল আছে সেখানেও আপনারা জানাতে পারেন, রেগুলার একটা বলো মনিটরিং করতে। আর কৃষকদের আমি বলবো আপনারা যে টাকাটা পাবেন এবছর আমরা খুব শিগগিরই দিতে শুরু করব, কিন্তু জমি যাদের জলের তলায় ডুবে যাবে তারা চিন্তা করবেন না, তাদের জন্য ইন্স্যুরেন্স করা আছে। সরকার আপনাদের ইন্স্যুরেন্সের টাকাটা টোটালটাই সরকার দেয় এবং প্রতি বছরই এর জন্য আমাদের হাজার হাজার কোটি টাকা খরচা হয়। সেটা আমাদের দায়বদ্ধতা আছে সামাজিক, সেটা আমরা করব। শস্য ভাণ্ডার এবং কৃষক ভাণ্ডার যদি না বাঁচে তাহলে মানুষ না খেতে পেয়ে মারা যাবে। কারণ বাংলা হচ্ছে ধনধান্যের পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, শস্য শ্যামলা বাংলা। একদিকে যেমন বর্ষায় জল জমে ক্ষতি হয়, অন্যদিকে এই জন্য কিন্তু কৃষকরা লাভও পায়। তার কারণ হচ্ছে এই জন্য ধান্য উৎপাদনে আমরা এবছর প্রথম হয়েছি ইন্ডিয়াতে। এই কৃতিত্ব কৃষকদের, এই গৌরব কৃষকদের। আপনারা ভালো থাকুন, আপনাদের পাশে সবসময় সরকার আছে। এছাড়াও আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিলেও আমরা বাংলার বাড়ির টাকা 12 লক্ষ অলরেডি দিয়ে দিয়েছি, আর 16 লক্ষ পেয়ে যাবে। একটা ফেজ এখন দেওয়া হচ্ছে, ডিসেম্বরে দেওয়া হচ্ছে, আর একটা ফেজ মে মাসে পেয়ে যাবে। তাহলে 28 লক্ষ মাটির বাড়ি আমরা করে দিচ্ছি। আগে প্রায় 47 লক্ষর মতো করা হয়েছে। এই 28 লক্ষ পুরো আমাদের টাকা, আগের বাড়িগুলোতেও আমাদের শেয়ার আছে এবং যেটুকু বাকি থাকবে আগামী দিন ফেজ ওয়াইজে আমরা করে দেবো সবটাই। কিন্তু মনে রাখবেন সংখ্যাটা খুব বেশি হওয়ার জন্য চিন্তা করার কোনো কারণ নেই। আমরা 3-4 বছরের মধ্যে সবারটাই কমপ্লিট করে দিতে পারবো বলে আমার আশা, আমার প্রত্যাশা। এবছর যদি আমরা 28 লক্ষ দিতে পারি তাহলে নেক্সট ইয়ারে আমরা নিশ্চয়ই আরও কয়েক লক্ষ যাদেরটা করে থাকবে তাদের আমরা করবো, চিন্তা করার কোনো অবকাশ নেই। আর রাস্তাঘাটগুলো এ সময় কোনো ভারী গাড়ি যেন গ্রামীণ রাস্তা দিয়ে পার না হয়, ওদের কোনো সময় পার করতে দিই না যে গ্রামীণ রাস্তাগুলো আমরা পথশ্রী প্রকল্পে করি। কিন্তু তা সত্ত্বেও কিছু লোকাল ইন্টারেস্টের জন্য কিছু লোক ঢুকিয়ে দেয়, ফলে আমার রাস্তাগুলো ভেঙে যায়। সেটাকে কিন্তু টেক কেয়ার করতে হবে, পঞ্চায়েত ডিপার্টমেন্টকে সিরিয়াসলি মনিটরিং করতে হবে। এবং যদি কোথাও কোনো অভিযোগ আসে সেটা পঞ্চায়েত ডিপার্টমেন্টকে হ্যান্ডেল করতে হবে, পুলিশকেও হ্যান্ডেল করতে হবে খুব ভালোভাবে। স্কুল কলেজ যদি কোথাও ডুবে থাকে সেখানে দরকার হলে যেখানে হয়তো রিলিফের দেওয়ার জায়গা নেই স্কুলেই রাখতে বাধ্য হবে, তখন কিছু দিনের জন্য স্কুলের ক্লাসগুলো টিচাররা পরে করে নেবে বা অনলাইনে করে নিতে পারে। কিন্তু অনলাইনে তো সবার অ্যাডভান্টেজ নেই, এটা ক্লাস 9-10 ক্লাস 11-12 হতে পারে, কারণ আমরা তখন তাদের স্মার্টফোন, কিন্তু অন্য জায়গায় তো স্মার্টফোনটা দেওয়া হয় না। সুতরাং তারা কোর্সটা যাতে পরে কমপ্লিট করতে পারে, যখনই কোনো দুর্যোগ বা কোনো দুরারোগ হয় তখন কিন্তু আমাদের মিলেমিশেই কাজটা করতে হয়। কাজে সবাইকেই অনুরোধ করব সম্পূর্ণভাবে সহযোগিতা করবার জন্য। খাদ্যের অভাব যাতে না হয়, রিলিফ ক্যাম্পগুলোতে সেলফ হেল্প গ্রুপে কাজে লাগিয়ে কমন কিচেন তৈরি করে যারা ক্যাম্পগুলোতে থাকবে তাদের খাবার সাপ্লাই করতে হবে। ড্রাই ফুডও রাখতে হবে, শিশু ফুডও, বেবি ফুডও রাখতে হবে। বেবিদের মেডিসিনও যেমন রাখতে হবে, ওআরএস যেমন রাখতে হবে, ওষুধপত্রগুলো, এটা হেলথ ডিপার্টমেন্টের কাজ, এটা করবে। ফুড ডিপার্টমেন্টের যা কাজ আছে, ফুড সেক্রেটারি এখানে প্রেজেন্ট নেই, ফুড ডিপার্টমেন্টকেও বলে দিতে হবে। আইএনসিএকেও নজর রাখতে হবে, ডিআইসিএর বড়, যদি কোনো মেসেজ পায় তোমাদের যেন কমিউনিকেট করে, তুমি সঙ্গে সঙ্গে সিএসকে কমিউনিকেট করো। মিউনিসিপ্যালিটিগুলোকেও বললাম জল জমলো আমি ঘরে বসে থাকলাম তা হবে না, রাস্তায় বিল্ডিং মেটেরিয়ালস পড়ে আছে তার জন্য ড্রেনেজ বন্ধ হয়ে যাচ্ছে, সেটা দেখার দায়িত্ব এখন থেকে ইনস্ট্রাকশন যাবে যে ক্লিয়ার করো রাস্তা। যেখানে বিল্ডিং মেটেরিয়ালস, যদি কারো বিল্ডিং মেটেরিয়ালস হয় তার নিজস্ব জায়গায় রাখুন না,
যেখানে বিল্ডিং তৈরি হয়েছে সেখানে রাখেন, রাস্তায় কেন? ড্রেনেজ বন্ধ করে দেওয়ার অধিকার কিন্তু কারো নেই, এতে রাস্তায় জল বেশি জমে। মেট্রো রেলের যদি কোথাও প্রজেক্ট হয়, রেলের কোথাও প্রজেক্ট হয়, বা অন্যান্য আমাদেরও কারো কোনো প্রজেক্ট হয়, তাদের বলবো পিডব্লিউডিও হয়, ইরিগেশনেরও হয়, তারা জিনিসটা ভেতরে গুছিয়ে রাখবে, রাস্তার ওপরে ড্রেনেজ বন্ধ করে রাখবে না। এগুলো সহজ সরল ব্যাপার, কিন্তু আমরা দেখেও শিক্ষা নিই না, এটা আমাদের শিক্ষা নিতে হবে। এবং ডিএমরাও লক্ষ্য রাখবেন, এসপিরাও লক্ষ্য রাখবেন, এবং এর মধ্যে অন্যান্য প্রোগ্রাম যা চলে সেগুলোকেও স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে। আর এই সময়টা আমি সমগ্র রাজনৈতিক দলের কাছে আবেদন করব, প্লিজ দয়া করে গভর্নমেন্টের সাথে সহযোগিতা করুন, মানুষের সাথে সহযোগিতা করুন, কারণ এই সময় অ্যাডমিনিস্ট্রেশন বিজি থাকবে সম্পূর্ণভাবে জল ছড়ার পরে প্লাবিত অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তাদের অন্যভাবে অন্য কাজে দয়া করে বিরক্ত করবেন না, তাতে মানুষ বিপদে পড়বে। আপনাদের সকলের সহযোগিতাও আশা করছি এবং প্রার্থনা করছি। আশা করি আপনারা সকলের সহযোগিতা করবেন। এখনই বাইরে থেকে কাউকে মেটেরিয়ালস নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, সরকার নিজে উদ্যোগ নিয়ে করবে, এবং যারা যেখানে যে অঞ্চলে যেভাবে করেন তারা সেই অঞ্চলের কাজটা সেভাবে করবেন। এবং আমরা এখান থেকেও কিছু মেটেরিয়াল পাঠাবো, সেটা আমরা আমাদের মতো করে পাঠাবো, সরকারের মতো করে পাঠাবো। এই কটা কথা আমার বলার ছিল। আর ডিজাস্টার যেটা সিভিল ডিফেন্স, এনডিআরএফ বিভিন্ন জায়গায় রেডি রাখতে হবে। জল ছড়ার দায়িত্ব যাদের, মানুষের জীবন বাঁচানোর দায়িত্বও তাদের। আর এর জন্য এনডিআরকে বিনা পয়সায় আমরা পাই না, আমাদের টাকা দিতে হয়, এটা মাথায় রাখতে হবে। সিভিল ডিফেন্স আমাদের, এনডিআরএফ সেন্ট্রালের হলেও আমরা কিন্তু এর জন্য টাকা দিই, সুতরাং তাদেরও কাজে লাগাতে হবে। আর সেরকম কোনো সিরিয়াস কোনো ম্যাটার হলে সঙ্গে সঙ্গে সিএসপি জানাবেন, আমরা তৎক্ষণাৎ কী করা যায় তার জন্য আমরা তার ব্যবস্থা নিই। আমার মনে হয় এই কটা কথা বলাই আমার উদ্দেশ্য ছিল। এরপরে আর কিছু এর থেকে বেশি বলার প্রয়োজন আছে বলে মনে করি না। এবং 24/7 আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের যে সিস্টেম, এটা চালু থাকবে। জেলায় জেলাতেও ডিএমএসপিদের একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম চালু করতে বলবো। যারা কোনো ইনফরমেশন পেলে সেন্ট্রাল ডিজাস্টার স্টেটের যে হেডকোয়ার্টার আছে তাদের কাছে ইনফরমেশনটা পাঠাবে। এছাড়াও পুলিশকেও বলবো একটা নিজেদেরও একটা সেট আপ করতে, তারাও যদি কোনো ইনফরমেশন পায় সঙ্গে সঙ্গে তারা এটা ডিজাস্টার ম্যানেজমেন্টকে জানাবে। হ্যাঁ, এসডিআরএফও আছে, ইয়েস, এবং কন্ট্রোল রুমও আছে। পুলিশকেও একটা কন্ট্রোল রুম করতে হবে। এনি ইনফরমেশন ইউ ক্যান পাস অন টু সিএস, কারণ এই সিএস কিন্তু 24 আওয়ার্স অ্যাভেলেবেল থাকে যতদূর আমি জানি। আমার ডিজিও কিন্তু অ্যাভেলেবেল থাকে 24 আওয়ার্স। বিপদ ঘটলে আমাদের কিন্তু মনে রাখবেন, বাড়িটাও আমাদের অফিস, অফিসটাও আমাদের অফিস, এবং আমার সাথে কন্টিনিউয়াস তারা মনিটরিংয়ে থাকে। আমরা কন্টিনিউয়াস মনিটরিং করি। অফিসাররা অনেক কাজ করেন এই সময়, এবং তাদের কাজ তো করতে হয়, কারণ এটা তাদের সামাজিক দায়িত্ব এবং কর্তব্য, এবং এটা তাদের দায়বদ্ধতা। মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের সামাজিক কর্তব্য। কাজে আপনাদের অনেক ধন্যবাদ। হয়তো অনেক কাজ আপনাদের করতে হয়, এমনকি বিএসকেও যারা আছে তারাও নজর রাখবেন। যদি কোনো রকম কোনো হেল্প মানুষ চায়, আপনারা সঙ্গে সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রীকে দিতে পারেন, ডিজাস্টার ম্যানেজমেন্টকেও দিতে পারেন, এবং আপনারা একটা সিস্টেম করুন, এটাকে মনিটরিং করবার জন্য কাউকে একটা দায়িত্ব দেন, নোডাল অফিসার, যার কাছে এটা পাঠাবেন। জেলায় হলে ডিএমকে পাঠাবেন, ব্লকে হলে ভিডিওকে পাঠাবেন। কোনো ভিডিও যেন নেগলিজেন্স না করে, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। ভিডিওর কাছ থেকে যদি গ্যাপ হয়ে যায়, আইসিরা টেক ওভার করবেন, মানে নজর রাখবেন। 2-3টে মেশিনারি একসাথে নজর রাখলে, এবং লাইন ডিপার্টমেন্টে যারা আছেন তারাও অসংখ্য কাজ করেন, তাদেরও ইনস্ট্রাকশন দিতে হবে যে এই জেলাগুলোতে প্লিজ কিপ ওয়াচ, কিপ ইন টাচ।
উত্তর 24 পরগনারও নদী বেষ্টিত অঞ্চলে কিছু জায়গায় হয়, দক্ষিণ 24 পরগনারও কিছু কিছু জায়গায় জল জমে, সেরকম বিভিন্ন জেলা আছে, বর্ধমানেও কিছু কিছু অঞ্চলে জমে। সুতরাং যেই জেলা হোক, সে বীরভূমই হোক, বর্ধমানই হোক, কুচবিহারই হোক, আলিপুরদুয়ারই হোক, দক্ষিণ দিনাজপুরই হোক, উত্তর দিনাজপুরই হোক, দার্জিলিংই হোক, কালিম্পংই হোক, শিলিগুড়ি হোক, যারা যে দায়িত্বে আছেন তাদের সব দায়িত্বটা উত্তর 24 পরগনা হোক, দক্ষিণ 24 পরগনা হোক, হাওড়া হোক, হুগলি হোক, বর্ধমান পূর্ব পশ্চিম হোক, বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে মেদিনীপুর ইস্ট ওয়েস্ট ঝাড়গ্রাম থেকে শুরু করে সব জেলাতে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে শুরু করে মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে নদিয়া থেকে শুরু করে সব জেলাতেই সকলকে নজর রাখতে হবে। এই কাজটা যদি আমরা করতে পারি, আমি আশা করি রিলিফের টাকার জন্য কোনো প্রবলেম হবে না, রিলিফ মেটেরিয়ালসে। কাজেই মানুষ যাতে রিলিফের ব্যাপারে কোনো ক্ষোভ মানুষের মধ্যে না থাকে, এটা কিন্তু আমাদের দেখতে হবে। এটা আমাদের ফার্স্ট অ্যান্ড লাস্ট প্রায়োরিটি। এবং যেখানে জল ছাড়া হচ্ছে আমরা তো জানি, ওরা হঠাৎ হঠাৎ করে ছেড়ে দেয়, আর ছেড়ে দেওয়ার 3 দিন বাদে জানে। সংখ্যাটা তো বুঝতে পারছে, 27,000 লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে, সাংঘাতিক, পুরো ডুবিয়ে দিয়েছে কয়েকটা জেলায়। কিন্তু হেল্পের বেলায় তারা একটা কাপড় দিয়েও কাউকে হেল্প করে, সাহায্য করে, যে আমি জলটা ছেড়ে দিয়ে কর্তব্য পালন করলাম। বন্যাত্রাণের টাকা একমাত্র বাংলায় বন্ধ, আসাম বন্যা প্লাবিত অঞ্চল আসাম টাকা পায়, একমাত্র বন্ধ বাংলায়। গঙ্গা ভাঙনের টাকা নেই, নদী ভাঙনের টাকা বন্ধ, গঙ্গা ভাঙনের টাকা বন্ধ, ইভেন বন্যাত্রাণের টাকা বন্ধ। সবটাই আমাদের নিজেদের করতে হয়, নিজেদের যা করতে হয় আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করবো, কিন্তু আমরা দেখবো মানুষের যেন কোনো অসুবিধা না হয়, এটা আমাদের নজরে রাখতে হবে। আমার এই কটা কথাই বলার ছিল, বাদ বাকি যা বলার ডিজিকে বলবো একটু বলতে আলোচনা লেভেলে, কারণ আমার যেহেতু একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে এবং সিএস নিজেও যা যা বলার বলবে। থ্যাংক ইউ সো মাচ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।